দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ 24 ঘন্টা। আপনারা নিশ্চয়ই জানেন রাজনীতিতে জোট একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনের আগে পরে সেই জোটের গুরুত্ব যেভাবে বাড়ে বড় দলগুলোর কাছে, নির্বাচনের পর কি সেই জোটগুলোর ছোট দলগুলোর প্রয়োজনীয়তা ফুরিয়ে গেল, সেরকম কিছু লক্ষণ রাজনীতিতে দেখা দিচ্ছে। বড় দল বিএনপির সঙ্গে থাকা অনেক দলই আস্তে আস্তে বিএনপির আচরণ নিয়ে প্রশ্ন তুলছে। একই সাথে আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিন ধরে থাকা জাসদ কিংবা ওয়ার্কার্স পার্টির গুরুত্ব দৃশ্যত কমছে। সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আলোচনা শিরোনাম নির্ধারণ করেছি জোটের ভাঙ্গা করা। আপনার সঙ্গে পুরো সময় থাকবো আমি মাহফুজ মিশু। দর্শক, বলছিলাম জোটের ভাঙ্গা করা প্রসঙ্গে আলোচনা করব আমরা আজ 24 ঘন্টা। আমাদের সঙ্গে সেজন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, আছেন বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব মীর আব্দুস সবুর আসুদ, এবং আমাদের সঙ্গে যমুনা টেলিভিশনের বাংলা মোটর স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরাদ। আপনাদের তিনজনকে স্বাগত আজকের 24 ঘন্টায়। আলোচনা শুরু করতে চাই ব্যারিস্টার রুমিন ফারহানা আপনাকে দিয়ে। আজকের খবর হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, যিনি আপনাদের মূল জোট না কিন্তু নির্বাচনী যে জোট ছিল জাতীয় ঐক্যফ্রন্ট, সেখানে শেষের দিকে এসে যুক্ত হলেন। কত বড় দল, এ ধরনের আলোচনা আপনারা বলেন, কিন্তু নির্বাচনের আগে আমরা দেখেছি কাদের সিদ্দিকী যে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেটি একটি বড় ঘটনা। তিনি 1 মাসের আলটিমেটাম দিয়েছেন। আরেকজন নেতা আন্দালিব রহমান পার্থ, তিনি এরই মধ্যে জোট ছেড়েছেন। এই ঘটনাগুলো আসলে কি বার্তা দিচ্ছে? বিএনপি ক্রমশই বন্ধুশূন্য হয়ে পড়ছে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নের এক কথা যদি উত্তর দিতে হয়, উত্তর হচ্ছে না। বিএনপি এত বড় একটি দল যে বিএনপি কখনোই জোট নির্ভর নয়, বরং যে দলগুলো বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েছে তারা কিন্তু বিএনপি নির্ভর। ঠিক যেভাবে আওয়ামী লীগের সঙ্গে যেই বাকি 14টি দল আছে তাদের কিন্তু আলাদাভাবে সেই অর্থে কোনো রাজনীতিতে কোনো ইম্প্যাক্ট সেই অর্থে নেই, বা জনপ্রিয়তা যেটাই আপনি বলেন, ভোটের মাঠে যেটাই আপনি বলেন। বাস্তবতা হচ্ছে বাংলাদেশে দ্বিদলীয় রাজনীতি। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মানুষ হয় ধানের শীষে ভোট দেবে, না হলে নৌকায় ভোট দেবে। সুতরাং এরকম বাস্তবতায় দাঁড়িয়ে জোট তৈরি হয়, বিভিন্ন লক্ষ্যে জোট তৈরি হয়। নির্বাচন একটা তার অন্যতম লক্ষ্য, এবং সেই নির্বাচনকে সামনে রেখেই কিন্তু ঐক্যফ্রন্টের জন্ম হয়েছে। এবং 20 দলীয় জোটে যারা আছেন, আপনি যে নামটি একদম সরাসরি বলছিলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই আজকে 20 বছর বিএনপির সঙ্গে আছে, এবং জোটে থাকলে আসলে সব ব্যাপারেই যে সবসময় একটা খুব স্মুথ আবহাওয়া থাকবে তেমনটা নাও হতে পারে। অনেক সময় দেখা যায় যে জোট শরিকরা যারা আছেন তারা মনে করছেন হয়তো তারা ঠিক সেভাবে মূল্যায়িত হচ্ছেন না, বা এক ধরনের কম গুরুত্ব পাচ্ছেন, বা এক ধরনের দূরত্ব মূল দলের সাথে তাদের তৈরি হয়েছে। সুতরাং এ ধরনের জায়গা থেকে দাঁড়িয়ে তারা একটু মান অভিমান হতে পারে। আমার মনে হয় এখানে বোধহয় ভুল বোঝাবুঝি বা একটু ডিস্টেন্স, যেটাকে বলে একটু ডিস্টেন্স বোধহয় তৈরি হয়েছে যেই দলের কথা আপনি বলছেন তাদের সাথে। তবে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি না। এই ডিস্টেন্স মিট আপ করা যায়, এবং আমি নিশ্চিত যে দলগুলো এইভাবে, বিশেষ করে যখন একটি জাতীয় সংকট তৈরি হয়েছে, যেভাবে যখন একটি দেশের মানুষ তার ন্যায্য যে আইনগত অধিকারগুলো আছে, তার গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার আছে, সেই জায়গাগুলোতে যখন দেশের মানুষ সে অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছে, অর্থাৎ সংকটটি যখন দেশের, সংকটটি যখন জাতীয়, সংকটটি যখন দেশের 16 কোটি মানুষের, সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় না যে এই মান অভিমান বা কেউ যদি নিজেকে একটু কম গুরুত্বপূর্ণ মনে করে উনি সরে যাবেন, সেটা খুব একটা বড় কোনো এফেক্ট ফেলবে বলে আমি মনে করি না। আপনি কি মনে করেন যে জাতীয় সংকটের কথা আপনারা ধরেন নির্বাচনের আগে বলছিলেন, সংলাপের সময় বলছিলেন, যে উদ্দেশ্যে ঐক্যফ্রন্ট গঠিত হলো, সেই জাতীয় সংকটকে আসলে কেটে গেছে? না হলে একজন আন্দালিব রহমান পার্থ কিংবা একজন কাদের সিদ্দিকীকে ধরে রাখার প্রয়াস বা কম গুরুত্ব দেওয়ার যে অভিযোগটা উঠছে, সেটি বিএনপি কেন করছে? আমি আপনাকে একটা কথা খুব স্পষ্ট বলি, কম গুরুত্ব দেওয়ার বিষয়টি কিন্তু তাদের ব্যাখ্যা, এই একটা পক্ষের ব্যাখ্যা। বিএনপি তো সেটা কখনো বলেনি। দেখুন, এই যে দীর্ঘ সময় আন্দালিব রহমান পার্থ একসঙ্গে থাকলেন, উনি যে শব্দ দুটো বলেছেন সেটা দিয়ে আমি বলি সংহতি এবং সহমত। এটার উপরে কি 20 বছর গেছে? নিশ্চয়ই নয়। তো সুতরাং দীর্ঘ 20 বছর যারা বিএনপির সঙ্গী ছিলেন, তাদের এই মুহূর্তে যদি ঐক্যফ্রন্ট গঠনের কারণে তাদের মনে কোনো ক্ষোভ থেকে থাকে, কোনো অভিমান হয়ে থাকে, কোনো রকমভাবে তারা মনে করেন যে তাদেরকে হয়তো সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না,
সেটা আমার মনে হয় বিএনপির মতো বড় দল, সেখানে ঐক্যফ্রন্টের সঙ্গে আমাদের লিয়াজু করবার মতন যেমন সিনিয়র মেম্বাররা আছেন, 20 দলের সঙ্গে লিয়াজু করবার জন্য কিন্তু আমাদের সিনিয়র মেম্বাররা আছেন, এমনকি স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা দায়িত্বপ্রাপ্ত। সুতরাং সেই জায়গাটিতে খুব একটা অসুবিধা হবে বলে আমি মনে তার করি মানে না। এর পেছনে আপনি নিজ থেকে অন্য কোনো রাজনীতি এখন পর্যন্ত দেখছেন না, এই যে ছোট ছোট দলগুলো বেরিয়ে যাচ্ছে বিএনপির কাছ থেকে? আমি এই মুহূর্তে ওনারা ঠিক যা বলছেন সেটার উপরই ফোকাস করতে চাচ্ছি, বিকজ আমি যদি এর চেয়ে বেশি অ্যাজাম্পশনের দিকে যাই, সেটা মনে হয় না কোনো পক্ষের জন্য খুব এবং ভালো সেটি হবে, বিভ্রান্তিও ছড়াতে পারে। বিভ্রান্তিও জি, ছড়াতে আব্দুল পারে। সবুর আসাদ, আপনারা দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে রয়েছেন, যদিও তাদের যে মূল আদর্শিক জোট যেটিকে তারা বলেন 14 দল, সেটিতে আবার জাতীয় পার্টি নাই, কিন্তু আপনারা নির্বাচন করলেন একসঙ্গে, যেখানে আপনাদের প্রার্থী ছিল সেখানে আওয়ামী লীগ ছাড় দিল, আবার পরবর্তীতে এসে গতবার আপনারা সরকারে ছিলেন, এবার আপনার বিরোধী দলে। সত্যি সত্যি জাতীয় পার্টি নিয়ে মানুষের মনে একটা দারুণ বিভ্রান্তি, কারণ বিএনপি ওই অর্থে সংসদে নাই, বা যায় 4-5 জন মাত্র শপথ নিলেন, থাকলেও সেটি সংখ্যায় আপনাদের চেয়ে কম, নির্বাচনের আলোচনা বাইরে রেখেই বলছি, সেই সুযোগটা জাতীয় পার্টি কেন হাতছাড়া করলো? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সহজ আলোচক সহ দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে বাংলাদেশের রাজনীতি একরকম বলা যায়, আপনার দৈনিক বাংলা নামে একটা কাগজ ছিল, জি, সেই কাগজে যখন বন্ধ করে দেয় সরকার, তখন সেই দৈনিক বাংলার অনেক বড় বড় সাংবাদিক ছিল, তাদের কিন্তু ডানা ফুলে গিয়েছিল, পরবর্তীতে তারা আর তেমন কিছু করতে পারেনি। তো বাংলাদেশের রাজনীতিতে এরকম অনেকের ডানা ফুলে গেছে, যেমন আপনার জাসদ ওয়ার্কার্স পার্টি বা জামাতে ইসলাম বা ওই পার্থর দল, এদের একটি দলের সাথে অবস্থান করতে করতে তাদের ডানা ফুলে গেছে, তারা বাইরে যে কতটুকু কী করতে পারবে আমি জানি না। তবে রাজনীতিতে যেটা এখনো পর্যন্ত সংখ্যা অনুপাতে স্টাবলিশড পার্টি হলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত। জামাতের এখন কয়টা সিট আছে সেটা বড় বিবেচ্য বিষয় নয়, আপনি জনসমর্থনের কথা বলছেন। আমি সেটা বলতেছি, তাদের ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংকের কারণে বিএনপি এত কিছুর পরেও জামাতকে ছাড়ছে না, আওয়ামী লীগও এত কিছুর পরেও কিন্তু জাতীয় পার্টিকে ছাড়ছে না। আর জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের সাথে সখ্যতা দীর্ঘদিনের। আমাদের যখন 91 সালে আমরা স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করার পরে 91 সালে যে নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের একটা প্রচ্ছন্ন আমাদের প্রতি সমর্থন ছিল, যে কারণে মিজান চৌধুরীর বাসায় তৎকালীন সময় এত বর্বরচিত হামলার মধ্যেও আমরা জাতীয় পার্টি গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, এবং সেই নির্বাচনে আমাদের নেতা পল্লীবন্ধু এরশাদ 5টি সিটে জয়লাভ করে আপনার 35টা সিট পেয়েছিলাম আমরা সারা বাংলাদেশে। এবং এটা অনেকে বলে যে আমাদের সেই সিটগুলো কুমিল্লা কাজী জাফর আহমেদ পেয়েছিলাম আমরা, মনিরুল হক চৌধুরীর পেয়েছিলাম আমরা, কায়কোবাদ পেয়েছিলাম আমরা সাতক্ষীরায় পেয়েছিলাম, এই যে আপনার বরিশালে আনোয়ার হোসেন মঞ্জুর স্ত্রী সহ আমরা সারা, সিলেটে 8টা সিট পেয়েছিলাম আমরা, ইভেন ব্রাহ্মণবাড়িয়াতে 2টো সিট পেয়েছিলাম আমরা। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আমরা আমাদের নির্বাচনে শত প্রতিকূলতার মধ্যে কথা বলতে পারি নাই, মিছিল করতে পারিনি, মিটিং করতে পারিনি। সেই অবস্থায় আমরা পরবর্তীতে 96 সালে আমরা ধারাবাহিকতা বজায় রেখে 18% ভোট পেয়েছিলাম, এবং সেইখানে এরশাদ সাহেব 5টি সিটে নির্বাচন করেছে। সেই নির্বাচনে কিন্তু এরশাদ সাহেব বেল পায়নি শপথ নেওয়ার জন্য। আমি সেই প্রসঙ্গে যাব না, আমি বলতে চাচ্ছি যে আমরা জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্টর। আমাদের কাছে বিএনপি এসেছিল, 4 দলীয় জোট আমরা করেছিলাম, তখন কিন্তু আন্দোলন রহমান পার্থ ওই দলের চেয়ারম্যান ছিল না, সেই দলের চেয়ারম্যান ছিল পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, এবং সেই দলের মহাসচিব ছিল আন্দোলন রহমান পার্থের বাবা, পিতা। তো সেই কোনো কারণে আমি যেটা বলতে চাইছি, সেখান থেকে আমাদেরকে বিএনপিও চায়, আওয়ামী লীগও চায়। তো আমরা বিচার বিশ্লেষণ করে দেখেছি আওয়ামী লীগ আমাদের কাছে নিরাপদ এবং আওয়ামী লীগের কাছে আমরা নিরাপদ। সেই কারণে আমরা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে অনেক যুদ্ধে, আওয়ামী লীগের সাথে বা কখনো আওয়ামী লীগ আমাদের সাথে, যেমন 86-এ আমরা নির্বাচনে আমরা সরকার গঠন করেছি, আওয়ামী লীগ আমাদের সাথে ছিল। পরবর্তীতে 96 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার প্রশ্নই ওঠে না, সেখানে বিএনপি আমাদের সমর্থন দিয়েছে, জেলখানা খুলে দিয়েছে।
সেখানে আমরা বিএনপির সমর্থন না নিয়ে সরকার গঠন না করে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে সরকার গঠন করেছিলাম এবং 21 বছর পরে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে আমরা সহযোগিতা করেছিলাম। তো সেজন্য মানে আমাদের আপনারা আওয়ামী লীগের সঙ্গে আছেন, এটা হচ্ছে মোদ্দা কথা। আমরা আওয়ামী লীগের সাথে আছি, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আমরা আওয়ামী লীগের সাথে আছি। অনেকে বলে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তবে চাওয়া সবাই বলে। পাওয়া যদি সমন্বয় ঘটে এবং সেই ক্ষেত্রে জাতীয় পার্টি তার অবস্থান সুদৃঢ় অবস্থায় আছে। আমরা যে কারো দয়ায় আছে, আমরা কিন্তু 91 সালে 35 সিট পেয়েছি, 96 সালে 36 সিট পেয়েছি, আমরা কিন্তু গতবারও আমরা যেটা আপনার 34 সিট পেয়েছি, তাতে অতএব আমাদের খুব একটা প্লাস কিছু নেই। যদিও বিএনপি সেই নির্বাচনটি সিরিয়াসলি করে নাই বলে বিএনপি আমাদের খুব একটা প্লাস কিছু নেই। আমি আবার আপনার কাছে আসবো, আমরা একটু বাংলা মোটরে যেতে চাই। ব্যারিস্টার শাহ আলী ফরাদ, আপনি নিশ্চয়ই আলোচনা শুনছিলেন। আপনার কাছে সরাসরি প্রশ্ন হচ্ছে, আপনার দল অর্থাৎ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে যাদের জোট, সেই জোটটি কেমন আছে? বিশেষ করে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তারা গেলবার মন্ত্রিসভায় ছিলেন, এইবার তারা মন্ত্রিসভায় না থাকাটা কি সেই ইঙ্গিতই দেয় যে আপনার জোটে তাদের গুরুত্ব কমছে? এটি হচ্ছে প্রথম প্রশ্ন। পাশাপাশি প্রশ্ন হচ্ছে যে বিএনপির মতো, বিএনপি যে বৃহৎ একটা জোট করল ঐক্যফ্রন্ট সহ, সেই জোটের ভাঙ্গার এক ধরনের ইঙ্গিত দেখা যাচ্ছে, সেটাকে সরকার কিভাবে দেখে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে যমুনা টিভির সকল দর্শকদেরকে আমার শুভেচ্ছা। প্রথম কথা, আপনি কিন্তু নিজেই শুরুতে খুব সঠিকভাবেই বলেছিলেন যে আওয়ামী লীগের একটি আদর্শগত জোট হচ্ছে 14 দলীয় যে আমাদের মহাজোট। এই 14 দলীয় জোটের সাথে আমাদের শরিক দলগুলোর সাথে আমাদের যে সম্পর্ক, সেটি হচ্ছে একটি রাজনৈতিক আদর্শের জায়গা থেকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে, একটি সোনার বাংলা গড়ার ক্ষেত্রে আমাদের আদর্শগত জায়গা। আমরা এটিকে নির্বাচনী একটি জোট হিসাবে দেখি না, এটা আমাদের সবসময়কার জন্য একটি পার্টনারশিপ আপনি বলতে পারেন। তো অবশ্যই এই মেয়াদে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যে মন্ত্রিসভা গঠন করেছেন, সেখানে আমাদের জোট দলগুলোর থেকে কিন্তু কোনো প্রতিনিধি রাখা হয়নি। এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা চাই যে আমাদের জোটের যারা শরিক দল, যারা বাংলাদেশে হয়তো তাদের রাজনৈতিক যে সমর্থনের জায়গা বা নির্বাচনী যেই আপনার লড়াইয়ের জায়গা, সেখানে হয়তো তাদের খুব বড় ভূমিকা না থাকলেও তারা বরাবরই বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক যেই রাজনীতি, সেখানে কিন্তু একটি বড় ভূমিকা রেখে আসছেন। তো তারা যাতে সংসদে, এখন তাদের কিন্তু কলেবর বেড়েছে, আগের থেকে কিন্তু এখন জোটের যে শরিক দলগুলো তাদের সদস্য সংখ্যা বেশি। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি যে বিষয়টি এখানে অনুধাবন করছেন যে তাদের এখন একটি গঠনমূলক ভূমিকায় আপনার সংসদে রাখতে হবে। আমাদের যে নির্বাহী বিভাগ অর্থাৎ সরকারকে জবাবদিহিতার মুখোমুখি করা, আমাদের সংসদ, যা মহান জাতীয় সংসদকে ব্যবহার করে, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেদিকে আমাদের নজর দিতে হবে। এবং তাদের এই মন্ত্রিসভায় না থাকাটাকে হয়তো কেউ বিষয়টিতে মনক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু এখানে আসলে সেই বিষয়ের দিকে নজর না দিয়ে আমাদের এই পদক্ষেপগুলোর পিছে আমাদের নেত্রীর যে চিন্তা ছিল, সেই চিন্তাটা যদি আমরা বুঝতে পারি বা সেই চিন্তাটা যদি আমরা বিবেচনায় নিই, তাহলে কিন্তু আমাদের এখানে আসলে মন খারাপ করার মতন বিষয় থাকবে না। ব্যারিস্টার রুমিন যে কথাটি বলছিলেন যে দেখুন জোটের রাজনীতি যখন হবে তখন এখানে সবসময় যে একদম সব বিষয় ঐক্যমতের জায়গা থাকবে তা কিন্তু না, এটি উনি খুব সঠিকভাবেই বলেছেন। তো সবসময় যে সম্পর্কটা একই রকমভাবে আপনার মানে সুসংহত থাকবে তা না, মাঝে মাঝে কিছু বিষয়ে দ্বিমত হতেই পারে। কিন্তু যেহেতু আমাদের জোটের শরিক দলগুলোর সাথে আমাদের সম্পর্কটা আদর্শিক, যতদিন পর্যন্ত আমরা আমাদের আদর্শে অটল থাকব ততদিন পর্যন্ত আমাদের জোটও কিন্তু থাকবে। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানার আরেকটি বিষয়ের সাথে আমি আসলে একটু দ্বিমত করতে চাই, যে নির্বাচনী বিষয়ে কিন্তু আওয়ামী লীগের থেকে বিএনপি অনেক বেশি জোট নির্ভর একটি দল। আপনারা যদি 91, 96 এবং 2001 এই তিনটি নির্বাচনের পরিসংখ্যানগুলো দেখেন, তাহলে দেখবেন যে বিএনপির যে সমর্থনের জায়গা এককভাবে দলীয়ভাবে, সেটির তুলনায় অবশ্যই আওয়ামী লীগ বরাবরই কিন্তু এগিয়ে থাকতো। কিন্তু বিএনপির আওয়ামী লীগকে ভোট বাড়ার পরেও আওয়ামী লীগের যেই সর্বমোট ভোট একটি নির্বাচনে তারা পান, যদি শতকরা আপনি দেখেন, তাহলে সেই জায়গায় 2001-এ ওনাদের জয়ের পিছে একটি বড় ভূমিকা ছিল তারা জামাত ইসলামীর যেই ভোট ব্যাংক, সেটিকে সাথে নেয়া। এবং এই ভোট ব্যাংকের যেই লোভ, সেই লোভের কারণেই কিন্তু জামাতের আপনার যেই ভূমিকা 1971 সালের, সেটিকে আপনার মানে আড়ালে রেখে বা এটিকে আপনার অগ্রাহ্য করে
আমরা দেখলাম যে কুখ্যাত একদম চিহ্নিত কিছু যুদ্ধাপরাধীদের গাড়িতেও বিএনপি তখন পতাকা তুলে দিতে বাধ্য হলেন। এবং বরাবরই আমরা এখন থেকে অনেক বছর আগে জামাতে ইসলামের একটি সভার মধ্যে আমরা দেখেছিলাম যে তারেক রহমান বলছিলেন যে বিএনপি এবং জামাতের মধ্যে যেই জোট সেটির ভিত্তিটি আসলে আদর্শ, সে আদর্শের জায়গা থেকে। তো জামাতে ইসলামীর সাথে বিএনপির আদর্শগত যেরকম একটি মিলের জায়গা আছে, ঠিক সেভাবেই তাদের এই ভোটের যেই লড়াই, সেই ক্ষেত্রেও কিন্তু জামাতের যেই ভোট ব্যাংক সেটি 2% হতে পারে বা 3% হতে পারে, সেটি মুখ্য বিষয় না, কিন্তু বিএনপির ক্ষেত্রে এই নাম্বারটি খুব প্রয়োজনীয়। এছাড়া জামাত ইসলামীর আপনার অর্থের যেই সহায়তা, এটির উপরেও কিন্তু বিএনপি আমরা দেখেছি গত 1 দশক ধরে অত্যন্ত নির্ভরশীল হয়ে পড়েছে। এবং স্ট্রিট মুভমেন্ট বলতে আমরা যা বুঝি বা রাজপথের যে লড়াই, এই ক্ষেত্রেও কিন্তু আমরা গত 10 বছরে দেখেছি যে বিএনপির নাম ডাকে কোনো আন্দোলনের মধ্যেও কিন্তু সবচেয়ে বেশি আপনার সহিংস ভূমিকায় আমরা দেখতে পাই তখনকার জামাত এবং শিবিরের যেসব নেতাকর্মী তাদেরকে। তো এটা বলা ভুল হবে যে বিএনপি আসলে জোট নির্ভর কোনো দল না। আরেকটি বিষয় যেটি আপনি জিজ্ঞাসা করছিলেন আমার কাছে, যে বিএনপির যেই বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের যে আমরা কিছু ভাঙ্গনের জায়গা দেখতে পাচ্ছি, এখানে আমরা আসলে কিভাবে মূল্যায়ন করি। আমরা বিষয়টিকে একটু দুঃখজনক হিসাবেই দেখি, কারণ আমরা মনে করি না কোনো রাজনৈতিক দল দুর্বল হয়ে যাওয়া আমাদের দেশের রাজনৈতিক যে স্বাস্থ্য বা আমাদের ডেমোক্রেসির যে হেলথ, সেটার জন্য খুব ভালো ব্যাপার। কিন্তু এই বিষয়ে তো আসলে আমাদের তাদের প্রতিপক্ষ দল হিসাবে দুঃখ প্রকাশ করা ছাড়া বা কিছুটা সহানুভূতি দেখানো ছাড়া আসলে আমাদের কিছু করার নেই। কারণ আজকের যে এই পরিস্থিতি, এর পিছে কি কারণ, সেগুলো কিন্তু ওনাদের জোট থেকে যারা বের হয়ে যাচ্ছেন তারাই কিন্তু খুব পরিষ্কারভাবে বলছেন। ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, আপনাকে একটু থামাতে চাই কারণ আমরা একটা বিরতিতে যাব। আপনি নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রী লন্ডনে অবস্থান করছেন এবং তিনি আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিন করে বলেছেন যে খুনি অর্থ পাচারকারীদের ক্ষমা নাই, তাদেরকে দেশে ফেরানোই হবে এবং যেভাবে যুদ্ধ অপরাধী বা অন্যান্য অপরাধীদের শাস্তি হয়েছে, তারেক রহমানকেও সেই শাস্তির মুখোমুখি হতে হবে। ফলে বিএনপির যিনি প্রধান চেয়ারপারসন, তিনি দীর্ঘদিন ধরে জেলে, তারেক রহমানকে যদি দেশে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া, সেটা আসলে কতটুকু বাস্তবসম্মত, সেই প্রসঙ্গে আপনার কাছেই ফিরবো বিরতির পর। তার আগে ছোট্ট একটা বিরতি, দর্শক ফিরছে একটু পরে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক স্বাগত আরেকবার। আমরা জোটের ভাঙ্গা করা প্রশ্নে কথা বলছি। ব্যারিস্টার শাহ আলী ফরহাদ যুক্ত আছেন আমাদের সঙ্গে বাংলা মোটর স্টুডিও থেকে। শাহ আলী ফরহাদ, সরাসরি প্রশ্ন, প্রধানমন্ত্রী লন্ডনে বলেছেন যে খুনি ও অর্থ পাচারকারীদের ক্ষমা নাই, তার মানে কি তারেক রহমানকে সিরিয়াসলি দেশে ফিরিয়ে আনতে চায় আওয়ামী লীগ এবং সেটি আনা কতখানি বাস্তব ভিত্তিক সম্ভব, সেই প্রশ্ন আপনার কাছে। জি ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা যথার্থই বলেছেন যে অর্থ পাচারকারী এবং খুনিদের আসলে কোনো রেহাই হবে না। আজকে হোক কালকে হোক তাদেরকে অবশ্যই তাদের অপকর্মের জন্য বাংলাদেশের জনগণের মুখোমুখি হতেই হবে। এই তারেক রহমানের আমরা সবাই জানি যে একাধিক মামলায় অর্থ পাচার, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম সাজাপ্রাপ্ত আসামি উনি। শুধুমাত্র যে নিম্ন আদালত থেকেই তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে তা না, অন্তত 2টি মামলায় উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট কর্তৃকও কিন্তু রায়গুলো বহাল রাখা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে সাজাও বাড়ানো হয়েছে। তো এই তারেক রহমানের যে আপনার 21শে আগস্টের যেই ভূমিকা, সেটি কিন্তু আমরা সেই রায়ের মধ্যে যে অবজারভেশনগুলো ছিল সেখান থেকেই দেখতে পেয়েছি। ওনাকে মাস্টারমাইন্ড হিসাবে উল্লেখ করা হয়েছে এই ঘৃণ্য হত্যাকাণ্ডের। এছাড়া ওই 2001 থেকে 6 সাল পর্যন্ত নিজের মা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যে সুবিধা উনি নিয়েছিলেন এবং নিয়ে আপনার দুর্নীতিকে একটি প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে যাওয়ার কৃতিত্বও কিন্তু ওনারই। বাংলাদেশ কিন্তু সেই সময় 4 বার বিশ্বে দুর্নীতিতে 1 নম্বর হয়েছিলেন। এছাড়া একটি জিনিস আমরা প্রায় ভুলে যাই যে জঙ্গিবাদকে রাষ্ট্রীয় পর্যায়ে মদত দিয়ে একটি প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে যাওয়ার পিছনেও কিন্তু সবচেয়ে বড় ভূমিকা উনিই রেখেছিলেন। এখন এই বন্দি বিনিময়ের যে বিষয়টি, এটি তো একটি আইনি বিষয়, সাথে সাথে এটি একটি রাজনৈতিক বিষয়ও। এই ক্ষেত্রে আমাদের সরকার থেকে কিন্তু ব্রিটিশ সরকারের সাথে এই বিষয়ে যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো নেওয়া হচ্ছে। আমরা কিন্তু বরাবরই এই বিষয়ে আপনার বেশ গুরুত্বের সাথেই আমরা এই বিষয়টি দেখছি
এবং এই ক্ষেত্রে আপনি যেটি বলছিলেন কতটা বাস্তবসম্মত, দেখুন এটি একটি লম্বা প্রক্রিয়া। এটি আমরা সহসাই ধরে নিচ্ছি না যে আমরা তাকে ফিরিয়ে আনতে পারবো, এরকম কোনো কথা আমরা এখন পর্যন্ত কিন্তু বলিনি। হ্যাঁ, কিন্তু এটা যতদিন লাগুক এই প্রক্রিয়ার সাথে আমরা যুক্ত থাকবো এবং এই প্রক্রিয়াটি আমরা খুবই গুরুত্বের সহকারে আমরা ফলো আপ করে যাব, কারণ আমরা মনে করি তারেক রহমানের মতো একজন সিম্বল অফ করাপশন, সিম্বল অফ ক্রিমিনালিটি আমাদের যে রাজনীতিতে আছে, এর যদি আমরা একটি বিচার ঠিকভাবে, ওনার বিচার যেটি হয়েছে সেই সাজা যদি উনি ভোগ না করেন, তাহলে কিন্তু এটা আমাদের দেশের জন্য একটি বড় খারাপ উদাহরণ হয়ে থেকে যাবে। জি জি, ব্যারিস্টার শাহলী ফরহাদ, বুঝতে পেরেছি আপনার বক্তব্য, আপনি আমাদের সঙ্গে থাকুন। ব্যারিস্টার রুমিন ফারহানা, সরাসরি প্রশ্ন। তথ্যমন্ত্রী বলেছেন যে রাজনীতিতে দুর্বৃত্তায়ন করেছে বিএনপি এবং বিএনপির নেতৃত্বের পরিবর্তনে এখন দলটাকে বাঁচাতে পারে, তথ্যমন্ত্রী বলছেন। আবার এদিকে তার মানে সত্যি সত্যি কি বিএনপি একটি সিরিয়াস নেতৃত্বের সংকটে আছে, সেই কারণেই কি আপনাদের সঙ্গী সাথীরা কেউ কেউ ছেড়ে চলে যাচ্ছেন, যেটি ব্যারিস্টার শাহলী ফরহাদ বলছেন? আমি তথ্যমন্ত্রীকে বিনীতভাবে বলবো, উনি ওনার নিজের দলের দিকে একটু মনোযোগ দেখ। আজকে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে আগামী 40 বছরে আওয়ামী লীগ নিজ নামে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে কিনা, এই হিসাবটা এখন আওয়ামী লীগের করা দরকার। বেশ অনেকগুলো ইস্যু চলে এসছে সামনে। অর্থ পাচারকারী ব্যারিস্টার শাহলী ফরহাদ আমার সহ বক্তা, উনি বলছিলেন দেশ থেকে গত 10 বছরে যে 8.5 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, সেই পাচারের হদিসটা যদি ওনারা দিতেন ভালো হতো। কারা পাচার করেছে, কারা পাচারের সঙ্গে যুক্ত, কারা বাংলাদেশের ব্যাংকগুলোকে খালি করে মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানিয়েছে, কানাডায় বেগমপাড়া বানিয়েছে, এবং 8.5 লক্ষ কোটি টাকা, আমি ঠিক জানি না কটা শূন্যে 8.5 লক্ষ কোটি টাকা হয়, সেই টাকাটা বাইরে নিয়ে গেছে, সেই খবর যদি দিতেন ভালো হতো। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে উনি একেবারে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কথা বলেছেন। আপনাদেরকে একটু বিনীতভাবে মনে করিয়ে দিই, কারণ বাংলাদেশের মানুষের তো জেলিফিশের মতন মেমোরি, বারবার মনে করাতে হয়। জনাব তারেক রহমানকে দুর্নীতির মামলায় যেই জজ খালাস দিয়েছিলেন নিম্ন আদালতে, তাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। এবং আমাদের সাবেক প্রধান বিচারপতি তিনি নিজে প্রধান বিচারপতির আসনে থাকা অবস্থায় বলে গেছেন বাংলাদেশে কোনো আইনের শাসন নেই, বাংলাদেশে কোনো সুশাসন নেই, এবং নির্বাহী বিভাগ নিম্ন আদালতকে কবজা করবার পরে এখন উচ্চ আদালতের দিকে হাত বাড়িয়েছে, এবং সেই প্রধান বিচারপতিকে প্রধান বিচারপতি থাকা অবস্থায় দেশ ত্যাগ করতে হচ্ছে। সেই জায়গায় তারেক রহমানের মতন এত জনপ্রিয় একজন নেতা, যিনি আগামীর বাংলাদেশ বলে বাংলাদেশের মানুষ যাকে বিশ্বাস করে, তার ব্যাপারে এই ধরনের প্রোপাগান্ডা আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে করে এসছে এবং ভবিষ্যতেও করবে, তাতে তারেক রহমানের রাজনীতির আসলে কিছু যায় আসে না। আর দুর্নীতির কথা যখন আওয়ামী লীগ বলে তখন আমি খুব অবাক হই। দেখুন, দেশে ব্যাংক ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। মন্দরিন আছে 1,30,000 কোটি টাকার উপরে, যেটা 2008 সালে ছিল মাত্র 22,000 কোটি টাকা। এই যে 1,30,000 কোটি টাকা মন্দরিন, এই মন্দরিনটা কিন্তু আমার আপনার নেওয়া ছোট্ট ছোট্ট ঋণ না ব্যাংক থেকে। এটা যে রাঘব বোয়ালরা ঋণগুলো নিয়েছে, সেই রাঘব বোয়ালদের ঋণ মৌকুফ না, শুধু তাদেরকে মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছে অর্থমন্ত্রী, এবং তাদের জন্য ডাবল ডিজিট থেকে সিঙ্গল ডিজিট এখন ঋণের সুদ নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, যদিও সেটা এখনো সম্ভব হয়নি, কারণ ব্যাংক খাতের এতটাই দুরবস্থা। বেসিক ব্যাংক বলেন, ফার্মার্স ব্যাংক বলেন, জনতা ব্যাংক বলেন, সোনালী ব্যাংক বলেন, ব্যাংকগুলোকে খালি করে ফেলা হয়েছে। এখন যতই সরকার বেসরকারি ব্যাংক থেকে নিয়ে সরকারি ব্যাংক বা সরকারি ব্যাংক থেকে নিয়ে বেসরকারি ব্যাংকে অর্থ দেওয়ার চেষ্টা করে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুক, প্রকৃত অবস্থা কিন্তু ভয়ঙ্কর। শেয়ার মার্কেট, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে শেয়ার মার্কেট লুট হয়ে যায়। 96-তে যেমন পথে বসেছিল বিনিয়োগকারীরা, ঠিক একই ঘটনা ঘটেছে 2008 সালে যখন ক্ষমতা এসছে, তখন একই ঘটনা ঘটেছে যখন এই সরকার আবারও ক্ষমতা দখল করেছে, একই ঘটনা ঘটেছে। 28 লক্ষ বিনিয়োগকারী পথে বসেছে। অতি ধনী বৃদ্ধিতে বাংলাদেশ প্রথম হয়ে যায় বিশ্বে। অতি ধনী কারা? যাদের সম্পদ 250 কোটি টাকার উপরে। সেখানে হয়তো ক্ষমতার সঙ্গে যারা সরাসরি যুক্ত, যারা বড় বড় কথা বলেন, তারা আছেন। বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ধনী বৃদ্ধির তালিকায় বিশ্বে তৃতীয়, আর সবচেয়ে দরিদ্র মানুষের 5% বৃদ্ধির তালিকায় বাংলাদেশ প্রথম। এই যে তীব্র বৈষম্য, এই তীব্র বৈষম্য সৃষ্টি করেছে এই সরকার। এই সরকার যখন দুর্নীতি নিয়ে কথা বলে তখন হাসি আসে। পার্লামেন্টে দাঁড়িয়ে এর আগের সেশনে যিনি অর্থমন্ত্রী ছিলেন, তিনি পার্লামেন্টে বলেছেন যে দুর্নীতি এমন একটা বিষয় যেটাকে আমরা টাচই করতে পারি নাই। এই সরকারের সময় তথ্যমন্ত্রী বলেছেন যে সকল মন্ত্রী এমপিরাই তো চোর, তারা টিআর কাবিখার টাকা মেরে খায়। তিনি অবশ্যই এই আমলে আর মন্ত্রিত্ব পান নাই। তবে মন্ত্রিত্ব না পাওয়ায় আমরা রাশেদ খান মেনন এবং ইনু সাহেবের যে অসন্তুষ্টি, সেটা আমরা খুব স্পষ্ট দেখেছি। সেই অসন্তুষ্টিতে তারা এমনকি সাক্ষাৎকারে, প্রথম আলো দীর্ঘ সাক্ষাৎকারে তারা এটাও বলেছেন যে দেশে বাক স্বাধীনতার অভাব আছে। ইনু সাহেব যখন বলেন বাংলাদেশে বাক স্বাধীনতার অভাব আছে, তখন আর আপনার যেই নতুন রিপোর্ট এসছে বাক স্বাধীনতার উপরে, যে বাংলাদেশের 150 এতে চলে গেছে, 4 ধাপ অবনমন হয়ে গেছে, সেদিকে আর তাকানোর দরকার হয় না, ওনার বক্তব্যই যথেষ্ট। এমনকি তারা যখন পার্লামেন্টে ছিলেন, যে জোট ভাঙা করা নিয়ে তো আলাপ হচ্ছে না,
তারা যখন পার্লামেন্টে ছিলেন, সেই পার্লামেন্টকে আমরা দেখি নাই যে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদকের সঙ্গে, যিনি এখন প্রয়াত, ওনার সঙ্গে খুব তীব্র ভাষায় বাদানুবাদ হয়েছে জাসদ এবং আওয়ামী লীগকে ঘিরে। সুতরাং জোটে থাকলে বাদানুবাদ হতেই পারে। এমনকি নির্বাচনের পরে 29শে ডিসেম্বর রাতে যে নির্বাচনটি হয়ে গেল, ব্যালট বাক্স ভোরবার যে মহোৎসবের নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের পরপরও তো আমরা দেখেছি যে নুরুল শরীফ আম্বিয়া খুব স্পষ্ট ভাষায় বলেছেন, জোটের শরিক দল একজন জাসদের খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে এই ধরনের নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো সুতরাং জোটের মধ্যে তাদের বিভিন্ন রকমের কথা তো আমরা শুনেছি, এবং ঠিক নির্বাচনের পরপরই যখন মন্ত্রিত্ব দেওয়া হলো না এবং তাদেরকে সরকারে রাখা হলো না, তখন আওয়ামী লীগের মধ্যে আমরা এক ধরনের প্রচেষ্টা লক্ষ্য করেছি যে বিরোধী দল হিসেবে তাদেরকে দাঁড় করানোর, যে কথাটা আপনারাও আলোচনায় বলছিলেন, যে প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে যে তারা নিজের পায়ে যেন দাঁড়ায়। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিটা কত ভয়ঙ্কর দিকে যাচ্ছে আপনি চিন্তা করেন। বিরোধী দল কে হবে তারা হতে চায় না, তারা সরকারের সঙ্গে থাকতে চায়, তারা হালুয়া রুটির ভাগ চায়, কিন্তু সরকার বলছে না তোমাদেরকে দাঁড়াতে হবে এবং তোমাদেরকে বিরোধী দল হতে হবে। বিরোধী দল কে হবে সেটা যখন সরকারি দল ঠিক করে, তখন সেই দেশে কি ধরনের ফ্যাসিজম চলছে, কি ধরনের টোটালিটেরিয়ান গভর্নমেন্ট চলছে, সেটা বুঝতে আর কোনো অসুবিধা হয় না। জামাত আর বিএনপির আদর্শগত মিল আছে, হাস্যকর। এই জামাতের সঙ্গে যুগপৎ আন্দোলন আওয়ামী লীগ করে নাই, হেফাজতের সঙ্গে কি এক আসনে বসে এই তেঁতুল হুজুর থেকে তাদেরকে ইউ টার্ন নিয়ে আওয়ামী লীগ 180 ডিগ্রি ঘুরে যায় নাই, এবং তাদের একটার পর একটা দাবি মেনে নেওয়া। হ্যাঁ, এইটাই হচ্ছে মজাটা। যখন বিএনপির সঙ্গে থাকে তখন সেটা রাজনৈতিক দল হয়, তখন সেটা তেঁতুল হুজুর হয়, তখন রাজনৈতিক দল নিঃসন্দেহে। ফোর্স তো ফোর্সই না, রাজনৈতিক ফোর্সই বলেন আর একটা ধর্মীয় ফোর্সই বলেন, ফোর্স ইজ আ ফোর্স, এবং প্রত্যেকটা ভোট তো ম্যাটার করে। সুতরাং হেফাজতের সঙ্গে যখন আপনি তাদের প্রত্যেকটা বিষয়ে তাল দিয়ে যান, তার মানে হেফাজতের সঙ্গে আপনি আছেন, এবং এই জামাতের সঙ্গে তো যুগপৎ আন্দোলন আওয়ামী লীগ করেছে। সুতরাং যখন আপনি আপনার সঙ্গে থাকবে তখন আদর্শের কোনো অমিল থাকবে না, তখন একসঙ্গে চলতে কোনো বাধা থাকবে না, তখন বিরোধী দলের বিরুদ্ধে একত্রে আন্দোলন গড়ে তুলতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। কিন্তু যেই মুহূর্তে তারা আপনাকে ছেড়ে যাবে, সেই মুহূর্তে তারা জঙ্গি হবে, তারা রাজাকার হবে, তারা অনেক কিছু হবে। জঙ্গিবাদ নিয়ে কথা হচ্ছে, জঙ্গিবাদ নাকি বিএনপির সময় হয়েছে। দুঃখ লাগে, রমনা বটমূলের আক্রমণ, প্রথম জঙ্গি হামলা কত সালে হয়েছিল? তখন ক্ষমতায় কারা ছিল? 99 সালে। তারপরে যখন একযোগে সিপিবির মিটিংয়ে হামলা হলো, যখন উদীচীর সম্মেলনে হামলা হলো, কার সময় হয়েছিল? তখন কারা ছিল ক্ষমতায়? এই আওয়ামী লীগের সময়। এবং সর্বশেষ 2014 সালের পাতানো নির্বাচন, একতরফা নির্বাচন, যেখানে জাতীয় পার্টিকে কানে ধরে বাধ্য করা হয়েছে বৈধতা দিতে এবং বিরোধী দলে যেতে, সেই নির্বাচনের পরে আমরা কি দেখিনি একটার পর একটা ব্লগার হত্যা? আমরা দেখেছি একটার এমন কোনো পেশাজীবী নাই, লেখক থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে, পুরোহিত থেকে শুরু করে, ইমাম থেকে শুরু করে, ব্লগার থেকে শুরু করে, আমরা সিরিজ অফ ইভেন্টস দেখেছি, সিরিজ অফ ইনসিডেন্টস দেখেছি। সেটি নিয়ে নিশ্চয়ই আলাদা বক্তব্য আছে যে সেটি যুদ্ধাপরাধীদের বিচারকে বানচাল করার জন্য, গণজাগরণ মঞ্চকে বিতর্কিত করার জন্য, সেই বক্তব্যগুলো ওপাশ থেকে আসে। আপনাকে ডিফেন্ড করবার জন্য যে কোনো কিছু বলতে পারেন, ওপাশ থেকে আসে। আমি আসবো রুমিন ফারহানা, আবার আপনার কাছে। জঙ্গিবাদের জন্ম হয়েছে, যেটা সত্য সেটা হচ্ছে জঙ্গিবাদের জন্ম হয়েছে আওয়ামী লীগের সময়, এবং জঙ্গিবাদ বিস্তার লাভ করেছে আওয়ামী লীগের সময়। সেটা হচ্ছে আপনার দাবি। জঙ্গিবাদকে দমনের নামে, মাদককে দমনের নামে তারা যেভাবে বিচার বহির্ভূত হত্যা বাংলাদেশে করেছে, এত বিচার বহির্ভূত হত্যা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। সে জায়গায় এই দুই দল, বড় দুই দল, বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে তারা শাসন করছে, আওয়ামী লীগ, বিএনপি। আপনি যে কয়টি সংকটের কথা আমরা বলি, জঙ্গিবাদ বলেন, মাদক বলেন, সন্ত্রাসবাদ বলেন, এই যে জামাত ইসলামের রাজনৈতিক ব্যবহার, সব জায়গায় পরস্পরকে দোষারোপ করে। সেই জায়গাটাই এখন আসলে মুক্তির উপায়টা কি? আসলে আমাদের যে সহ আলোচক তো বয়স কম, তো অনেক ইতিহাস ভুল বলতে হচ্ছে তার, হয়তো বা তাকে কেউ জানিয়েছে। যেমন 91-92 সালে প্রেস ক্লাবে আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, এই স্লোগানটা দেওয়া হয়েছিল। অতএব জঙ্গিবাদের শুরুটা কোন সময় হয়েছে? কানে ধরা যে শব্দটা উনি ব্যবহার করেছেন, এই যে ওনারা যে 4-5 শপথ নিলেন, এটা কোন দুই কানে ধরে শপথ নিছে না এক কানে ধরে শপথ নিচ্ছে আমি জানি না। অতএব অনেক ক্ষেত্রে ব্যাখ্যা বিবৃতি দিতে 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 এমন জায়গায় চলে আসতে হয় যেখান থেকে আর ফেরা খুব কঠিন হয়ে যায়। তো আমি যেটা বলতে চাই যে আসলে মানে আমাদের জাতীয় পার্টির সরকারের আমলে যেই উন্নয়নের রাজনীতি শুরু হয়েছিল, সেই উন্নয়নের রাজনীতি আজ পর্যন্ত অব্যাহত আছে। এখন হয়তো বিগ বাজেট চলছে, আমাদের সময় ক্ষুদ্র বাজেট ছিল,
সেই ক্ষুদ্র বাজেটকে মানুষ মনে রেখেছে। এবং সেই কারণে যেই যে আপনার উপজেলা কানেক্টিং রোড বলেন, শিল্প কলকারখানা বলেন, অবকাঠামোর কথা মানে বলছেন। অনেক কিছু যেগুলো আমাদের সময় হয়েছে সেগুলো আজকে সবাই দৃশ্যত দেখতে পায়। এখন রাজনীতিতে যে নেতৃত্ব শূন্যতা শুরু হয়েছে ৭৫ সালের পরবর্তীতে, সেই নেতৃত্ব শূন্যতার মধ্যে আমরা আছি, বিএনপি আছে। যেই কারণে নেতৃত্ব শূন্যতার যেই সমস্যাগুলো সেটা আওয়ামী লীগ পূর্ণ হইতে ২১ বছর লেগেছে। তো আমাদের নেতা একটা সফল নেতা, যিনি সহজে বাংলাদেশের রাজনীতিতে খুব সর্বোপরি উনি সংগ্রাম করে এসেছেন। যেমন পাকিস্তানে ছিলেন, সে সময় শান্তিতে ছিলেন না, বাংলাদেশে আসলেন, বঙ্গবন্ধু কারণে আবার চাকরি ফেরত পেলেন। তখন আমাদের নেত্রী বেগম রওশন এরশাদ বলেছিল, যখন নাকি ক্যান্টনমেন্টে তারা চাকরি ফেরত পেয়ে যান, তখন বলেছিল এই সেনাবাহিনীর প্রধানের বাসায় আমরা থাকব। আল্লাহর রহমতে কবুল করেছে, উনি সেনাবাহিনীর প্রধান হয়েছেন। এই যে বঙ্গবন্ধু যখন মারা যান তখন উনি দেহরাদুনের ট্রেনিংয়ে ছিলেন। জিয়াউর রহমানের যে কিলিংটা হয়েছে, তিনি সেনাপ্রধান থাকা অবস্থায় যেভাবে এটাকে উনি দমন করেছেন, আজকে তাকে মঞ্জু হত্যা মামলায় আসামি করে তার হাত পা বেঁধে দেওয়া হয়েছে। এবং সেই আসামিটা করেছে কে? বিএনপি তাকে আসামি করেছে। যেই কারণে তার অনেক সেনাপ্রধান হিসাবে, আপনার রাষ্ট্রপতি হিসাবে, সরকার প্রধান হিসাবে তার যেই কণ্ঠ, সেই কণ্ঠটা স্তব্ধ করে দিয়েছে এই বিএনপি। বিএনপি ভুল করেছে। বিএনপি দেখেন, আপনি আন্দোলন করেছে, তারা বাড়ি কোর্ট তাদের বাড়ি নিয়ে নিয়েছে, সরকারও নেই, কোর্টের মাধ্যমে তারা জিতে বাড়ি ছাড়া হয়েছে, সেখানে আন্দোলন করেছে। কিন্তু শেখ হাসিনা কার্যত রাজনীতিটা করেছে বিজ্ঞান ভিত্তিক রাজনীতি। উনি ৯১ সালে কেন ক্ষমতায় আসলেন না? ওনার ধারণা ছিল উনি ৯১ সালে ক্ষমতায় আসবেন। পরবর্তীতে উনি বুঝতে পেরেছেন যে যেহেতু ইসলামী একটা শক্তি আছে, সেই শক্তিটা ম্যানেজ করার জন্য উনি কিন্তু আপনার ঘোমটা দিয়ে তসবি নিয়ে উনি ৯৬ সালে নির্বাচন করেছেন। এবং এগুলো গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায় যে রাজনীতিতে যেইভাবে শেখ হাসিনার উত্থান হয়েছে, তাও ২১ বছরের, তাও আমাদের সহযোগিতা নিয়ে, সেখানে বিএনপি আজকে যেভাবে ইউটার্ন দিচ্ছে, সেভাবে বিএনপির আবার উঠে দাঁড়ানো কঠিন হবে। তারেক জিয়া যে লন্ডনে মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, এই কথাটা আমার খুব বলা দরকার। আমি খুব যে ৯১ সালে বিএনপি জাতীয় পার্টির উপর অত্যাচার করেছে এবং আমাদের উপর, ওনাদের উপর অত্যাচার করেছে। মানে ২০০১ সালে আওয়ামী লীগের উপর অত্যাচার করেছে। এবং ২০০১ সালে বিএনপি যে ভুলটা করেছে, বিএনপি জামাতকে মন্ত্রী বানিয়েছে এবং পতাকা দিয়েছে। শুধু তাই নয়, সেখানে ছাত্র শিবিরকে যেভাবে ওনারা নার্সিং করেছেন, তাতে ছাত্র দল প্রায় বিলুপ্ত হয়ে গেছে। সেই সমস্যা আজকে বিএনপি জামাত ছাড়া চলতে পারছে না। কিন্তু বিএনপির প্রধান শক্তি ছিল কিন্তু ছাত্র দল, এবং উনিও ছাত্র রাজনীতি করেই আসছে। অতএব যে কোনো কারণে হোক, যেসব সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। সে জায়গায় সবচেয়ে বড় যে প্রশ্ন, সেটি হচ্ছে, খুবই একটা আলোচনা ছিল এই জোটের ভাঙ্গা করার আগেই, যে বিএনপি নেতাদের শপথের সঙ্গে, নির্বাচিত এমপিদের শপথের সঙ্গে বেগম জিয়ার প্যারোল অথবা জামিন, তার একটি আন্তঃসম্পর্ক, এরকম নানা গুজব গুঞ্জন আমরা পড়ছিলাম বা শুনছিলাম বিভিন্ন সময়। সেইটা আসলে কতটুকু বাস্তবসম্মত? খালেদা জিয়া কি শেষ পর্যন্ত জামিন অথবা প্যারোল, সেটি নিয়ে বিএনপির অবস্থান কি, সেই আলোচনা করতে চাই। আপনার মতামত শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি। দর্শক ফিরছে একটু পর, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, আরেকবার আমন্ত্রণ ২৪ ঘন্টা। আমরা জোটের ভাঙ্গাগড়া এবং রাজনীতি প্রসঙ্গে কথা বলছি। আব্দুল সোবহার রাশিদ, আপনার কাছে সরাসরি প্রশ্ন। বিএনপির এই ৪ সংসদ সদস্যের শপথ এবং মির্জা ফখরুলের আসন উপনির্বাচন হচ্ছে, এর সঙ্গে খালেদা জিয়ার মুক্তি, প্যারোল, যাই বলি না কেন, জামিন, সেটির একটা আন্তঃসম্পর্কের গুঞ্জন আকাশে বাতাসে। আপনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সেরকম কোনো সম্ভাবনা সত্যি সত্যি দেখেন কিনা? একদম ১ থেকে ১.৫ মিনিটে বলতে হবে। আমরা তো মনে করি যে এরকম একটা কিছু আছে পদ্মার অন্তরালে। এইরকম একটা নেগোসিয়েশনের কারণে হঠাৎ করে এরকম একটা ইউটার্ন হলো,
এটা শুধু শুধু হয়নি। একটা বড় ধরনের ভূমিকম্প হতে গেলে ছোট ছোট ভূমিকম্প হয়, অথবা বড় বড় ধরনের ভূমিকম্পের পরে ছোট ছোট ভূমিকম্প হয়। তো এখন আপনি খেয়াল করেন মাননীয় প্রধানমন্ত্রী যে লন্ডনে যে একটা ভাইরাল হয়েছে, সেখানে কিন্তু কতকগুলো কথা মাননীয় প্রধানমন্ত্রী বলছে, সেখানেই বোঝা যাচ্ছে যে এখানে দেয়ার ইজ সামথিং। এটা একটা সমঝোতারই অংশ, এবং সত্যিকার অর্থে বিএনপি এমন জায়গায় পড়েছে সেখান থেকে তাদের সমঝোতা ছাড়া বেরিয়ে আসার কোনো সুযোগ নাই। এদের বড় বড় লয়াররা বলছে, বড় বড় রাজনীতিবিদরা বলছে, বিএনপির বলেছে, এবং বাংলাদেশে যারা রাজনৈতিক বিশ্লেষক তারাও বলছে, বিএনপি ঘরানার বিশ্লেষকরাও বলছে। তো অতএব আমরা মনে করি দেশের স্বার্থে রাজনীতি সুস্থ পরিবেশ দরকার। সেই কারণে রাজনীতির যে থিওরি বা রাজনীতির যে একটা রসায়ন বা রাজনীতির যে একটা কেমিস্ট্রি, সেই গতিধারায় অব্যাহত থাক। সেই কারণে যে যেমনি পারুক অন্ততপক্ষে জনগণের দাবিগুলো তুলে ধরুক। ওই নিজের নির্বাচনের জন্য আমি একটা জোটে গেলাম, একটা এমপি হব দেখা আমি বলবো নির্বাচনে অবাধ হইতে হবে, সুষ্ঠু হইতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হইতে হবে, বা ডাক্তার কামাল হোসেনের নেতৃত্বে ঐক্য ফ্রন্টের নির্বাচন হতে হবে। সেই ক্ষেত্রে ঐক্য ফ্রন্টের যে চিন্তা চেতনা, একবার বলে তারা শপথ নেবে না, আবার বলে শপথ নেবে, কেউ শপথ নিলে বহিষ্কার, কেউ শপথ নিলে গেট আউট, কেউ শপথ নিলে সম্মেলনে আসতে পারে না, কেউ শপথ নিলে সম্মেলনে আসে। রুমিন ফারহানা, সেক্ষেত্রে বিএনপি কি সত্যি সত্যি তার মানে সমঝোতার পথে হাঁটছে? এবং রাজনীতিতে সমঝোতা খুব গোপন কিছু না, বা খুব নতুন কিছু নিশ্চয়ই না, কারণ বিএনপি যে একটু সংকটে রয়েছে সেটিও তো স্বীকার করতেই হবে। বিএনপি কোনো সংকটে নেই। যেই দলের 26 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে শুধু মামলাই হয়, সেই দল কেন সংকটে থাকবে? সংকট তৈরি করেছে আওয়ামী লীগ, সেই সংকটে পড়েছে দেশ, সেই সংকটে পড়েছে জাতি। বিএনপির সঙ্গে পুরো বাংলাদেশ আছে, সুতরাং বিএনপির সংকট নেবার কিছু নেই। কিছু কথা আমরা রেটরিকের মতো পলিটিক্সে বারবার বলতে থাকি, তো যেমন পতাকা তুলে দেওয়া, হ্যাঁ, রাজাকারের গাড়িতে 96-তে ধর্ম প্রতিমন্ত্রী কে ছিল? আওয়ামী লীগের। কে প্রথম তুলে দিয়েছিল নুরু রাজাকারের গাড়িতে পতাকা? তো সুতরাং ইতিহাস ভুলে গেলে হবে না। আমরা ইতিহাস শুরু করি 2001 সালে, আমি শেষ করি। জামাত ইসলাম না করলে রাজাকার হওয়া যায় না, এটা কোথায় আছে? এটা তো কথা না। যাই হোক, তো 96 সালে এখন মজাটা হয়েছে যে জাতীয় পার্টি এমন ভাবে বিলীন হয়ে গেছে আওয়ামী লীগে, আওয়ামী লীগের বক্তার আর দরকার নেই, জাতীয় পার্টি থাকলেই যথেষ্ট হয়। তো 96 সালে যখন ধর্ম প্রতিমন্ত্রীর গাড়িতে পতাকা উঠলো, 96-তে যখন ধর্ম প্রতিমন্ত্রীর গাড়িতে পতাকা ওঠালো কিন্তু আওয়ামী লীগ। সবকিছুর সূচনা আওয়ামী লীগের সময়, এটা একটা আশ্চর্য। উনি বললেন 2001 সালে যে বাংলা হবে আফগান। এক সালে না, 1991-92 বলেছেন আপনি আবার ভুল করতেছেন। 2091-92 কিন্তু হামলাটা হলো কখন? হামলাটা হলো কখন? সিপিবির মিটিং এ কখন হলো? উদীচিতে কখন হলো? রমনা বলে কখন হলো? এবং তারপরে আমি তো সিরিজ অফ ইভেন্টস এর কথা বললাম, কিন্তু সমঝোতার কথা আপনি যেটা বলছেন, যেটা আপনি বিরতিতে যাওয়ার আগেও একটা কথা হয়েছে, প্যারোল না জামিন। জামিনের ব্যাপারে আমি খুব স্পষ্ট বলি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্ব অর্থে জামিন লাভের যোগ্য। ওনার মামলার মেরিট যদি দেখেন, সেই মেরিট অনুযায়ী উনি তাৎক্ষণিক জামিন লাভের যোগ্য। অর্থাৎ যেদিন হাইকোর্টে পেন্ডিং অ্যাপিলে বেল চাওয়া হলো, সেদিনই যদি বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থা থাকতো, ওনার বেল পাওয়ার কথা। দ্বিতীয়ত হচ্ছে ওনার যে বয়স, ওনার যে সামাজিক অবস্থান এবং সার্বিক যে পরিস্থিতি, প্রত্যেকটা জামিনের পক্ষে। সেটাই হচ্ছে খুব দুঃখজনক। সেটাই একজন আইনজীবী হিসেবে আমি বুঝতে ব্যর্থ হই, ঠিক যেভাবে ওনার সিনিয়র যারা আইনজীবী আছেন তারাও বুঝতে ব্যর্থ হন। আর একটা কথা আমি বলি যে পেছনের দরজা দিয়ে যাওয়া বা সমঝোতার রাজনীতি, এটা বিএনপি কোনো কালে করেনি। আপসীন নেত্রী হিসেবে সারা বাংলাদেশের মানুষ তাকে চেনে। সুতরাং প্যারোলে মুক্তি উনি কোনোদিনও নেবেন না। উনি জামিন লাভের হকদার, উনি জামিনেই যাবেন। আর সকালে এক কথা, বিকালে এক কথা, রাতে আরেক কথাটা তো আমরা কোন দল সেই জন্য বিখ্যাত আমরা জানি। আমরা একটু ব্যারিস্টার শাহ আলী ফরহাদ আপনার কাছে যেতে চাই। বাংলাদেশের জঙ্গিবাদের শুরু আওয়ামী লীগের হাত দিয়ে, আওয়ামী লীগের আমলে। ব্যারিস্টার রুমিন ফারহানার দাবি, বাংলাদেশে রাজাকারের গাড়িতে প্রথম পতাকা তোলা হয়েছে ধর্মপতি হিসেবে 96-2001 মেয়াদে, সেটি আওয়ামী লীগের হাতে, সেটি হচ্ছে বিএনপির দাবি। আপনি কিভাবে সেই যুক্তি খণ্ডন করবেন ব্যারিস্টার ফরহাদ? ব্যারিস্টার রুমিন অনেক বিচক্ষণ একজন আইনজীবী এবং রাজনীতিবিদ, কিন্তু জঙ্গিবাদ বিষয়ে তার এখনো অনেক পড়ালেখা করা দরকার, কারণ উনি একদম বেসিক যে তথ্যগুলো সেগুলো সম্পর্কেই মনে হয় উনি জানেন না।
প্রথম কথা হচ্ছে যে কোন আমলে হামলাগুলো হয়েছিল সেটা দিয়ে কিন্তু আপনি বিবেচনা করতে পারবেন না এর পিছে কারা আছে। এর পিছে কারা আছে এটার মধ্যে আপনাকে দেখতে হবে যে রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার কারা করেছে, রাজনৈতিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মদত কারা দিয়েছে। বরাবরই আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ হচ্ছে ভিকটিম অফ টেরোরিজম। আপনি শাহ এম এস কিবরিয়া বলেন আর আইভি রহমান বলেন আর শেখ হাসিনা বলেন, কোটালীপাড়া বলেন আর 21শে আগস্ট গ্রেনেড হামলা বলেন, বারবারই আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সাথে আওয়ামী লীগকেই কিন্তু আপনার বরাবর টার্গেট করা হয়। এবং 2001 থেকে 6 কিন্তু বাংলাদেশের সকল প্রথম সারির যে মিডিয়া এবং আওয়ামী লীগের খুব বন্ধু হিসাবে যারা পরিচিত না এই ধরনের মিডিয়াগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা দেখবেন যে জেএমবির উত্থান আমাদের নর্থ বাংলাদেশের দিকে যে ডিস্ট্রিক্টগুলো যেরকম রাজশাহীতে যে হয়েছিল সেখানে কিন্তু একদম প্রত্যক্ষভাবে এখানে বিএনপির কেন্দ্রীয় নেতারা জড়িত ছিলেন। কয়েকদিন আগে মারা গেছেন যিনি ব্যারিস্টার আমিনুল হক সহ নাদিম মোস্তফা, একাধিক বিএনপির নেতৃবৃন্দ এখানে জড়িত ছিলেন। জেএমবিকে তারা প্রথমত ব্যবহার করার চেষ্টা করেছিলেন আওয়ামী লীগকে পলিটিক্যালি আপনার সহিংসতা করার জন্য, আওয়ামী লীগের বিরুদ্ধে। সেখান থেকে একসময় এটা একটা মনস্টার হয়ে উঠল। আর উনি বলছিলেন যে ওদেরকে গ্রেফতার করা হয়েছে। কখন গ্রেফতার করা হয়েছে? একদম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পর্যন্ত বলা হয়েছে বাংলাদেশে জেএমবি বলে কিছু নেই, বাংলাদেশে বাংলা ভাই বলে কিছু নেই। কিন্তু পরবর্তীতে যখন ইন্টারন্যাশনাল প্রেশারটা খুব বেড়ে গেল, আমি কিন্তু আপনার কথার সময় আপনাকে ইন্টারাপ্ট করিনি, আপনার কথার সময় ইন্টারাপ্ট করছেন কেন? আপনারা সেটা পারেননি, বিশেষ করে 14 সালের পরে আপনারা বাধ্য হয়ে একদম শেষ সময় আগে এরকম একটি একদম শেষ সময় আপনি যদি শেষ করতে দেন ভূমিকা রেখেছে। এবং আপনাদের ভারপ্রাপ্ত সভাপতির ব্যাপারে আমরা মুফতি হান্নানের কনফেশন শুনেছি, এবং আপনি একজন আইনজীবী, আপনি 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা রায় করবেন, সেখানে আপনি একজন সাক্ষীর বক্তব্য আপনি দেখতে পারবেন। মাজেদ বাট বলেছেন যে সবসময় আমরা যারা আফগানিস্তান এবং পাকিস্তান বেস টেরোরিস্ট অর্গানাইজেশন তারা আমরা দেখতে পাই যে আমরা বিএনপির আমলগুলোতে বাংলাদেশে খুব সহজে আসা যাওয়া করতে পারি, যেটা আমরা আওয়ামী লীগের আমলে পারি না, কারণ আওয়ামী লীগ আমাদেরকে টার্গেট করে। তো এইসব তথ্যগুলোর দিকে তাকালে আপনি বুঝতে পারবেন জঙ্গিবাদের পিছে বাংলাদেশে কাদের ভূমিকা এবং কাদের হাত রয়েছে। জি অনেক ধন্যবাদ ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা এবং অনেক ধন্যবাদ মীর আব্দুস সবির আসুদ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, এই ছিল আজকের আলোচনা। আমাদের সঙ্গে থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে। সবাইকে ধন্যবাদ।